আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব মাধ্যমিক 2027 ক্যান্ডিডেট যারা রয়েছে, অর্থাৎ কিছুদিন পরে রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তো আজকের আলোচনা আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জিওগ্রাফি সম্পর্কে। তো স্বাভাবিকভাবে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন এর আগে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো আজ আমি শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের যে পার্টটা রয়েছে তার উপরে ভিত্তি করে কিন্তু আমি তোমাদের সামনে কি কি প্রশ্নগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, কি না করলেও নয়, তার ডিটেলস আমি তোমাদের সামনে শেয়ার করছি। ভালোভাবে শুনবে, কারণ আজকের আলোচনাটা মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু কাজে লাগবে, এটুকু বলতে পারি। এবং যে প্রশ্নগুলো আজ আমি শেয়ার করব সেখান থেকে শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট নয়, একদম মাধ্যমিক পর্যন্ত কিন্তু তোমার কাজে লাগবে। প্রথম হচ্ছে আমাদের যেটা সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে রয়েছে, আমরা জানি আমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, আর একটা হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিবেশ। কারণ প্রাকৃতিক পরিবেশটা কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে হয়ে গেছিল, অর্থনৈতিক পরিবেশটা কিন্তু আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে একটা বিষয় কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে আমাদের কোথা থেকে কেমন কি প্রশ্ন আসে। বায়ুমণ্ডল এমন একটা চ্যাপ্টার যেখান থেকে আমাদের 2, 3, 5 এবং শর্ট প্রত্যেকটা টাইপসের প্রশ্ন আসবে। বাড়িমণ্ডলও ঠিক সেম, যেখান থেকে আমাদের 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন আসবে, শর্ট তো থাকছেই। এবং ভারতের অর্থনৈতিক পার্ট, এবং অর্থনৈতিক পার্টের থেকে বিশেষ করে কৃষি এবং শিল্প, যেখান থেকে তো আমাদের 5 মার্কের প্রশ্ন আসবেই। তাছাড়াও 2 এবং 3 মার্কের প্রশ্নও কিন্তু আমরা অর্থনৈতিক পার্ট থেকে পাবো। তো প্রত্যেকটা অংশ থেকে কিন্তু আমাকে 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। তো এই স্বাভাবিক প্র্যাকটিসের মধ্যে আরও একটা বিষয় রয়ে যায় সেকেন্ড ইউনিট টেস্টে, সেটা হচ্ছে আমাদের ম্যাপ পয়েন্টিং। কারণ অনেক স্কুল কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে ম্যাপ পয়েন্টিং কিন্তু পরীক্ষাতে দিয়ে দেয়, যে কারণে কিন্তু আমাদের কিছু ম্যাপ পয়েন্টিং অবশ্যই প্র্যাকটিস করার দরকার রয়েছে। আমি ইতিমধ্যে তোমাদের জন্য ভারতের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য কি কি প্র্যাকটিস করতে হবে সে বিষয়ে একটা ভিডিও শেয়ার করে দিয়েছি। সেটা যারা দেখবে তারা পেয়ে যাবে যে কোন কোন বিষয়গুলো আমাদের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবার যেটা পরবর্তী বিষয় নিয়ে আমরা আলোচনা করি, এই যে বায়ুমণ্ডল চ্যাপ্টার, আমি তোমাদের এর আগেও জানিয়েছিলাম, আবারও এই বিষয়টা পরিষ্কার করে বলে দিতে চাইছি। বায়ুমণ্ডল চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার যেটা সেকেন্ড ইউনিট টেস্টে ভাইটাল, ঠিক আছে? কারণ এখান থেকে যেমন আমাদের 5 মার্কের প্রশ্ন আসবে, বাড়িমণ্ডল থেকেও আসবে, আমি তোমাদের বললাম। কিন্তু যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী আছো তাদের আমি একটা ক্লু বলতে পারি। সেই ক্লুটা কি? বায়ুমণ্ডল থেকে শুধু শর্ট কোশ্চেনগুলো ভালো করে পড়ো। ব্রড কোশ্চেনের জন্য বা 2 মার্কসের জন্য বা 3 মার্কসের জন্য অতটা প্রেশার নেওয়ার দরকার নেই। কেন? কারণ এই যে বায়ুমণ্ডল চ্যাপ্টারের অথবা হিসেবে তোমরা বাড়িমণ্ডল চ্যাপ্টার সবসময় পেয়ে যাবে, বা বহির্জাত প্রক্রিয়া, সেটা তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট বলো অথবা সেটা তোমরা ফাইনাল পরীক্ষা বলো, একদম মাধ্যমিক ফাইনাল বা টেস্ট যাই আসুক না কেন। যে কারণে এই বাড়িমণ্ডল চ্যাপ্টার যারা ভালো ছেলেমেয়েরা রয়েছে, যারা পড়তে পারছো, তাদের জন্য তো ঠিকই আছে, শর্ট কোশ্চেন তো পড়বে, সবাই শর্ট কোশ্চেন পড়বে। কিন্তু যারা একটু দুর্বল প্রকৃতি রয়েছে তারা টোটাল বায়ুমণ্ডল চ্যাপ্টার যদি কেউ না পড়ো, শর্টগুলো দেখবে শুধু, আমি তাও বলে দিচ্ছি। 2, 3 এবং 5 এই প্রত্যেকটা কোশ্চেনের জন্য অথবাতে যে প্রশ্ন থাকবে সেখান থেকে তুমি বাড়িমণ্ডলের প্রশ্ন অথবা বহির্জাত প্রক্রিয়ার প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে। এটা একটা লেটেস্ট বিষয়। 2 নম্বর বিষয় যেটা আমি বলবো, বাড়িমণ্ডল থেকে তো 2-3টে প্রশ্ন রয়েছে, 2-3টে টিকা রয়েছে, সব থেকে সহজ চ্যাপ্টার এবং অল্প পড়লে সব থেকে বেশি কমন পাওয়া যায় বাড়িমণ্ডল, সেটা তো অবশ্যই পড়বে। আর অর্থনৈতিক পরিবেশের পার্টটা কিন্তু আমাদের পড়তেই হবে, বিশেষ করে কৃষি এবং শিল্প থেকে যে কয়েকটা প্রশ্ন রয়েছে, আর তার সঙ্গে 2 এবং 5 মার্কের প্রশ্ন, আমি 3 মার্কের প্রশ্ন আমি তোমাদের জন্য শেয়ার করে দিচ্ছি। এই প্রশ্নগুলো রেডি করে নাও। আর সবসময় একটা কথা মাথায় রাখবে, 2 মার্কের প্রশ্ন যা আসুক না কেন, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র এই সহযোগে লিখবে। 3 মার্কের প্রশ্ন 3-4টে পয়েন্ট করে উত্তর লেখার চেষ্টা করবে, পার্থক্য আসলে 5টা পার্থক্য লিখবে বিষয় উল্লেখ করে। 5 মার্কের প্রশ্ন চিত্র বাধ্যতামূলক প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা 2 মার্ক বলো, 3 মার্ক বলো, 5 মার্ক বলো, যেভাবেই প্রশ্ন আসুক না কেন চিত্রটা যেন বাধ্যতামূলক থাকে, এটুকু তোমাদের বলে রাখলাম। তো এবার আমরা দেখে নেবো যে আমাদের কি কি প্রশ্নগুলো পড়তে হবে। চলো দেখে নেওয়া যাক মূল ইম্পর্টেন্ট সাজেশন। প্রত্যেকটা বিষয় থেকে আমি তোমাদের জন্য প্রশ্ন তুলে ধরছি, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক ভূগোল। তো তার মধ্যে থেকে আমি চালাকিটাও বলে দিয়েছি, দুর্বল ছাত্রছাত্রীরা যদি মনে করো যে বায়ুমণ্ডলটাকে আমরা একটু অ্যাভয়েড করে যাব, সেটা করতেই পারো, কারণ ফাইনালে বায়ুমণ্ডল থেকে অত চাপ নেওয়ার দরকার নেই, কারণ তুমি বাড়িমণ্ডল এবং তুমি বহির্জাত প্রক্রিয়াটা ভালো করে পড়বে, এটাই কিন্তু ক্লু রয়েছে। তো চলো আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করে দিই। বন্ধুরা শুরু করা যাক তাহলে মূল আলোচনা পর্ব, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোলের সম্পূর্ণ সাজেশন। তো আমরা যথারীতি বললাম যে আমাদের কেমন কি জায়গা থেকে প্রশ্ন আসবে, সেটা তোমাদের সামনে এর আগেই শেয়ার করলাম। তো এবার আমরা দেখে নেব সরাসরি মূল যে আমাদের প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। তো বায়ুমণ্ডল চ্যাপ্টারটা ভীষণই বড় এবং আমরা জানি যে এখান থেকে আমাদের প্রশ্ন আসবেই, সেটা মাধ্যমিক বলো বা আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট বলো।
এবং চালাকিটাও আমি তোমাদের বলে দিয়েছি, যদি কেউ দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী হও তাহলে বায়ুমণ্ডল চ্যাপ্টার না পড়লেও কিন্তু ফাইনালে তোমরা পেয়ে যাবে, বা এর বিপরীতে বায়ুমণ্ডল বা বহির্জাত প্রক্রিয়া থেকে তোমরা পরীক্ষাতে প্রশ্নগুলো পেয়ে যাবে। তো চলো বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, কারণ 2026 সালে বায়ুমণ্ডল থেকে 2 মার্কের প্রশ্ন হিসেবে ক্যাটাবেটিক বায়ু আর আইটিসি জেড এটা কিন্তু এসেছিল। তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য অ্যারোসেল কি, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রোপোপজ, জেট বায়ু, সমমণ্ডল ও বিষমণ্ডল, ওজোন কি, উত্তাপের সমতা কি, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, বৈপরীত্য উত্তাপ কি, অ্যানাবেটিক বায়ু কি, এল নিনো লালিনা বলতে কী বোঝো, তাপ বিষুবরেখা কাকে বলে, গ্রিনহাউস কি, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে, কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে, ইনসুলেশন কি, তাপ বিষুবরেখা কাকে বলে, মনেক্স কি, কোরিওলিস বল কি, জিওট্রাফিক বায়ু কাকে বলে, জেট বায়ু কাকে বলে, সমচাপ রেখা কাকে বলে, গর্জনশীল চল্লিশা কি, ফেরেলের সূত্রটি আলোচনা করো, অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো। আচ্ছা, সমুদ্রবায়ু স্থলবায়ুর সংজ্ঞাটা একটু দেখে রাখবে আলাদা করে, কারণ এর পার্থক্যটা কিন্তু 2026-এ চলে এসেছিলো, যেহেতু আমাদের ইউনিট টেস্ট পরীক্ষা সেহেতু সংজ্ঞা হিসেবে আলাদাভাবে দিয়ে দিতে পারে। 22 বেলার সূত্রটি কী, প্রতিঘূর্ণবাত কাকে বলে, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, সীমান্ত কাকে বলে, শিলাবৃষ্টি কাকে বলে, অ্যালবেডো ও শিশিরাঙ্কের সংজ্ঞা। দেখো এত বড় একটা চ্যাপ্টারে এই যে সংজ্ঞাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি, এই সংজ্ঞাগুলো কিছু করার নেই, কারণ বায়ুমণ্ডল চ্যাপ্টারের প্রত্যেকটা সংজ্ঞাই মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা চলো 3 মার্কের প্রশ্ন, যেটা 2026-এ স্বাভাবিকভাবে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য এসেছিল, তো তোমাদের জন্য কিছু 3 মার্কের প্রশ্ন স্পেশালি রেডি করা রয়েছে, সেগুলো বলি। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন, আয়নোস্ফিয়ার মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন, ওজোন গ্যাসের গুরুত্ব কী, উল্কাপিণ্ড পড়ে যায় কেন, স্ট্র্যাটোস্ফিয়ারে বিমান চলাচল করে কেন, ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কী, আন্টার্কটিকায় ওজোন হোল সৃষ্টির কারণ কী, ওজোন স্তর সৃষ্টি ও ধ্বংস হয় কীভাবে, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কী, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন, বায়ুমণ্ডল উষ্ণ হবার 3টে পদ্ধতি কী কী, পৃথিবীর তাপের সমতা কীভাবে বজায় থাকে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো, আমরা বায়ুচাপ অনুভব করি না কেন, জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন, আয়নবায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে 3টি প্রধান পার্থক্য উল্লেখ করো, ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের পার্থক্য লেখো, উষ্ণতার সঙ্গে বায়ুচাপের কী সম্পর্ক, ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন, নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেইন দেখা যায় কেন, পর্বতের কোন ডালে বৃষ্টিচ্ছায়া অঞ্চলের সৃষ্টি হয়েছে এবং কেন। এবার আমরা আসবো বায়ুমণ্ডল থেকে 5 মার্কের কোশ্চেন। দেখো আমি বারবার বলছি বায়ুমণ্ডল থেকে অনেক প্রশ্ন পড়তে হয়, যারা দুর্বল তারা বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্নও না পড়লেও তোমরা কমন পাবে, শুধুমাত্র শর্টগুলো একটু ভালো করে দেখো, ফাইনালে কমন পাবে 100% নিশ্চিত থাকতে পারো। আমি জাস্ট প্রশ্নগুলো দেওয়ার দরকার, অনেকেই পড়তে চায়, অনেকেই জানতে চায়, যে কারণেই কিন্তু প্রশ্নগুলো দিচ্ছি, কারণ আমি ক্লুটাও তোমাদের সামনে শেয়ার করেছি। 5 মার্কের প্রশ্ন হিসেবে আমি বলি, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি এবং পরিচলন বৃষ্টি বা সৃষ্টির বৈশিষ্ট্য, যেটা 2026-এ এসেছিলো। তো আমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ, ওজোন গ্যাস কি, ওজোন গ্যাস কীভাবে উৎপত্তি হয় এবং কীভাবে ধ্বংস হয়, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং প্রত্যেকটি স্তরের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, পরীক্ষায় যে কোনো দুটো আসতে পারে। বায়ুচাপ বলয় কাকে বলে, বায়ুচাপ বলয়ের শ্রেণীবিভাগ করে আলোচনা করো, যে কোনো একটা বা দুটো বলয় সম্পর্কে আলোচনা দিতেই পারে। বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো, পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাব কী, বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণগুলো আলোচনা করো, ভূমধ্যসাগরীয় জলবায়ু বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, মৌসুমী বায়ু কী, মৌসুমী বায়ুর উৎপত্তির কারণ আলোচনা করো, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য। হলো। এবার দেখো বাড়িমণ্ডল চ্যাপ্টার পাখির চোখ করে রাখবে, কারণ এখান থেকে অল্প কয়েকটা প্রশ্ন পড়লেই আমি 2 মার্ক কমন পাবো, আমি 3 মার্ক কমন পাবো, আমি কিন্তু 5 মার্ক কমন পাবো, সেই ইউনিট টেস্ট বলো আর ফাইনাল পরীক্ষা বলো। অর্থাৎ বাড়িমণ্ডল থেকে আমি যে কটা প্রশ্ন এই মুহূর্তে শেয়ার করছি, এ কটা প্রশ্ন যদি কেউ কমপ্লিট করতে পারো, এখান থেকেই তুমি 2, 3, 5 কমন পাবেই পাবে, অতএব কোনো প্রশ্ন বাদ দেবে না। 2026 সালে 2 মার্কে কিন্তু বাড়িমণ্ডল থেকে কোনো প্রশ্ন আসেনি, এটাও কিন্তু মাথায় রাখো। তো যাই হোক, এবার আমাদের 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে, হিমশৈল কী, শৈবাল সাগর কী, হিমপ্রাচীর কী, মগ্নচড়া কাকে বলে, গ্র্যান্ড ব্যাংক কী, বান্ডা কাকে বলে, সাড়াসাড়ির বান কী, অ্যাপোজি কী, পেরিজি কী, সিজিকি কী, সংযোগ অবস্থান কী, প্রতিযোগ অবস্থান কী, ভরা জোয়ার ও মরা জোয়ারের সংজ্ঞা, তাছাড়াও প্লাংটন, সমুদ্র তরঙ্গ, উপসাগরের স্রোত, সমুদ্র স্রোত, অন্তঃস্রোত ও বহিঃস্রোতের সংজ্ঞা হিসেবে দেখে রাখতে পারো। 3 মার্কেও কিন্তু 2026 সালে কোনো প্রশ্ন কিন্তু আসেনি, এবার আসবে। তো প্রথম প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্যচাষের জন্য অনুকূল কেন, নিউফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কী, একই স্থানে দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন, অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন, পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কী, জলবায়ুর ওপর সমুদ্র বায়ুর প্রভাব আলোচনা করো, পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন 2বার জোয়ার ও 2বার ভাটা হয় কেন, ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন, ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য। এবার আসি 5 মার্কের প্রশ্ন। 5 মার্কের প্রশ্ন মাধ্যমিক এসেছিল, জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব। তোমাদের জন্য দুটো প্রশ্ন, একটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বা সৃষ্টির নিয়ন্ত্রক, আর একটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব। মাধ্যমিকও কমন পাবে, ইউনিট টেস্টেও কমন পাবে। ওকে, এবার আসি ভারতের যে আমাদের আঞ্চলিক পার্ট রয়েছে, সেই আঞ্চলিক পার্ট থেকে 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন। তো আঞ্চলিকে 2 মার্কের প্রশ্ন হিসেবে আগেরবার আমরা জনঘনত্ব পেয়েছি,
পরীক্ষাতে 2026-এ। তো এবার তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা কৃষির থেকে হচ্ছে শস্যাবর্তন, রবি ও খারিফ ফসল কী, সবুজ বিপ্লব কী, জায়িদ ফসল কী, বাগিচা ফসল কী, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কী। আচ্ছা, তারপরে সংজ্ঞা হিসেবে শিল্প থেকে যেটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা, পণ্যসূচক কাকে বলে, শিকড়ালগা শিল্প কী, উদীয়মান শিল্প কী, সিলিকন ভ্যালি কাকে বলে, রুগ্ন শিল্প কী, কুটির শিল্প কী, অবশিল্পায়ন বলতে কী বোঝো, তথ্য প্রযুক্তি শিল্প কী, অনুসারী শিল্প কী। তারপরে জনসংখ্যা থেকে হচ্ছে আদমশুমারি কাকে বলে, জনবিস্ফোরণ কাকে বলে, নগরায়ন কাকে বলে, পরিব্রাজন কী, কাম্য জনসংখ্যা কী, জনাকীর্ণতা বলতে কী বোঝো, জনসংখ্যাল্পতা বলতে কী বোঝো, জনসংখ্যার অভিক্ষেপ এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধির সংজ্ঞা। আচ্ছা, পরিবহন থেকে যেটা ইম্পর্টেন্ট, হীরক চতুর্ভুজ কী, এয়ার ইন্ডিয়া কী, শিপিং লাইন কী, শিপিং লেন কী, রজ্জুপথ কী, পুনর্রপ্তানি বন্দর কী, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার টিকা এবং বহুমুখী নদী পরিকল্পনার টিকা। এবার আসবো আঞ্চলিক ভূগোলের 3 মার্কের প্রশ্ন, যেটা 2026-এ এসেছিল অটোমোবাইল শিল্প থেকে। তো তোমাদের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ভারতের কৃষির গুরুত্ব ও বৈশিষ্ট্য, খারিফ শস্য রবি শস্যের পার্থক্য, জায়িদ শস্য কী বৈশিষ্ট্য, ধান, পাট, গম, ইক্ষু এবং চা চাষের সমস্যা, উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন, উত্তর পূর্ব ভারতে চা চাষ উন্নত কেন, ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান, কাকে কেন ভারতে রূঢ় বলা হয়, ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো, পূর্ব ভারতে বস্ত্রশিল্প কেন্দ্রীয় হওয়ার কারণ কী, তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কী, জনসংখ্যা বৃদ্ধির কয়েকটি কারণ, দক্ষিণ ভারতে কফি চাষে বিখ্যাত কেন, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন, চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন, পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণ কী। এবার আসবো 5 মার্ক কোশ্চেন, যেটা তোমার কৃষি থেকে 2026-এ এসেছিল চা। তো স্বাভাবিকভাবে তোমাদের এবছর ধান, গম, কফি, ইক্ষু, কার্পাস এর মধ্যে একটা তোমরা কমন পাবেই। অনেকে ভাববে স্যার এর দিয়ে শর্ট করে দিন, আমি এর দিয়ে শর্ট করবো না, কারণ এর মধ্যে একটা আসবে গ্যারান্টি দিয়ে। ও আখও কোনোবার চলে আসে, যেবার বলবো যে ধান আসবে সেবার আখ চলে আসবে, যেবার বলবো কার্পাস আসবে সেবার কফি চলে আসবে। অতএব আমার কাছে শর্টকাট মেথড, কফি আসার সম্ভাবনাটা কম বা আসবে না বললেই হয়, কারণ চা আর কফি প্রায় একই লেভেলে চলে। তোমরা ধান, গম, ইক্ষু এবং কার্পাস এই 4টে ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। শিল্প থেকে এসেছিল 2026-এ পূর্ব ভারতের লো ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ, অথবা পূর্ব মধ্য ভারতের লো ইস্পাত শিল্পের একদেশীয় ভবনের কারণ। তোমরা 3টে প্রশ্ন দিচ্ছি, এই 3টের মধ্যে একটা পাবে। কী কী পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলতে কী বোঝো, ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ, এবং পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশীয় ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ, ঠিক আছে। জনসংখ্যা থেকে 2026 সালে এসেছিল জনসংখ্যা অসমবন্টনের কারণ এবং জনঘনত্বের তারতম্যের কারণ, যে কারণে 27-এ কিন্তু আসার সম্ভাবনা কম। তবুও যদি মনে হয় ভারতের নগরায়নের 5টি সমস্যা জনসংখ্যা বৃদ্ধির কারণটা দেখে রাখতে পারো। আর পরিবহন ও যোগাযোগ থেকে 5 মার্কের প্রশ্ন স্বাভাবিকভাবে পরীক্ষাতে আসে না। এই হলো আমাদের টোটাল সাজেশন, তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করি বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারলে, এবং যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু মাধ্যমিক কাজে লাগবে, ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।